প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছি আমি সেলিম উমরাও খান। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্বপ্ন ধরার সৌজন্যে। দর্শক, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়ন ও হত্যার শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গাবার্ড। ভারতীয় চ্যানেল এনটিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন। তিনি বলেছেন, ইসলামী সন্ত্রাসবাদীরা বিভিন্ন দেশে ইসলামী খেলাফতের আদর্শে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন এই আদর্শকে পরাস্ত করতে অঙ্গীকারাবদ্ধ। ইসলামী সন্ত্রাসবাদের বিপদ বাংলাদেশকে প্রভাবিত করছে বলে অপর একটি বার্তা সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন তুলসী গাবার্ড। দ্বিতীয় দফায় ক্ষমতা নেয়ার পর এই প্রথম ট্রাম্প প্রশাসনের কোনো শীর্ষ কর্মকর্তা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে এমন কঠোর মন্তব্য করলেন। গত 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ভারত ক্রমাগত অভিযোগ করে আসছে, বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুরা চরম নির্যাতনের শিকার হচ্ছেন এবং ইউনূস সরকার তাদের জীবন ও সম্পদ সুরক্ষায় ব্যর্থ হচ্ছে। তুলসী গাবার্ডের মন্তব্য ভারতীয় ন্যারেটিভকেই প্রতিষ্ঠিত করার চেষ্টা বলে মনে করছেন পর্যবেক্ষকদের কেউ কেউ। এদিকে তুলসী গাবার্ডের মন্তব্যকে গুরুতর আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার। এমন একটি বাস্তবতা দর্শক আজ আমাদের আলোচনার বিষয়, তুলসী গাবার্ডের মন্তব্য, বিতর্ক ও বাংলাদেশের বাস্তবতা। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর এ.কে.এম. মতিনুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশির রহমান। দর্শক, অনুষ্ঠানের প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছে মূল আলোচনা বিষয়ে তুলসী গাবার্ডের মন্তব্য ও বাংলাদেশের বাস্তবতা। প্রথমে শুরু করতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি তো প্রেক্ষাপটে জানেন এবং তুলসী গাবার্ড যে মন্তব্য করেছেন, আসলে বাংলাদেশের বাস্তবতাটা কি আছে? ধন্যবাদ সেলিম ভাই, আপনার দর্শক শ্রোতা অপর দুই বিজ্ঞ আলোচক। তুলসী গাবার্ডের এই বক্তব্যকে বাংলাদেশ সরকার প্রতিবাদ করেছেন। আমি মনে করি এটা প্রতিবাদ তো করতেই হবে। আমিও মনে করি যে বাংলাদেশের সকল মানুষই এই তুলসী গাবার্ডের এই বক্তব্যের সাথে, এই মন্তব্যের সাথে একমত হবেন না। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আমি যদি বলি তুলসী গাবার্ড এই মন্তব্য করতে আমরা কিছুটা উস্কে দিয়েছি। এটা যদি এরকম হয়, আপনি দেখবেন যে 6 ডিসেম্বর হিন্দুস্তান টাইমসে বাংলাদেশের কারাগারের আইজিপি প্রিজনের একটা রেফারেন্স দিয়ে মন্তব্য হচ্ছে যে 8ই আগস্টের পরে 11 জন শীর্ষ সন্ত্রাসী, প্রথম 4 মাসে 11 জন শীর্ষ সন্ত্রাসী এবং 174 জন জঙ্গি মুক্তি পেয়েছেন, জামিনে মুক্তি পেয়েছেন। এরা দীর্ঘদিন কারাগারে ছিলেন। এখন আমি আপনাকে একটা কথা বলি যে কোনো চোর যদি বলে চুরি করা মহাপাপ, আমি কি এই চোরের বিরোধিতা করার জন্য বলবো যে চুরি করা মহাপুণ্যের কাজ? এটা তো বলতে পারি না। শেখ হাসিনা যাদেরকে প্রকৃতপক্ষেই যাদের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ রয়েছে, যেমন আনসারুল্লাহ বাংলা টিমের জসিমউদ্দিন রহমানি, এদের বিরুদ্ধে আপনি দেখবেন যে জঙ্গিবাদের অভিযোগ রয়েছে। শেখ হাসিনার সময় দীর্ঘদিন এরা কারাগারে ছিলেন। তো আমি শেখ হাসিনার বিরোধিতা করার জন্য আমি কি এদের সবাইকে ছেড়ে দিব? আপনি 11 জন শীর্ষ সন্ত্রাসীকে আপনি ছেড়ে দিলেন কেন? কেন ছাড়লেন? উদ্দেশ্য কি? আপনি যে আপনি দেখুন, আমি প্রায়ই বলছি যে সরকারের কোনো অবস্থায় এবং বিরোধী দলও অনেক ক্ষেত্রেই অনেকে বিভিন্ন কৌশলগত কারণে এই আলোচনাটা আনেন না। 7,500 অস্ত্র লুট হয়েছে,
7,500 অস্ত্রের মধ্যে আছে SMG, সাবমেশিন গান, আছে SLR, লাইট মেশিন গান, আছে 7.62 অটোমেটেড রাইফেল। এই ধরনের মরণাস্ত্রগুলি 7,500-এর মতো অস্ত্র আছে। 6.5 লক্ষের উপর গোলাবারুদ লুট হয়েছে। আপনি দেখছেন আজ পর্যন্ত সরকারের কোনো উপদেষ্টা আজ পর্যন্ত বলেছেন যে আমাদের অগ্রাধিকারের মধ্যে হচ্ছে যে এই অস্ত্র কারা লুট করেছে, এই অস্ত্র কাদের হাতে আছে চিহ্নিত করা, এই অস্ত্রকে কম্বিং অপারেশনের মাধ্যমে বা যে কোনো একটি অপারেশনের মাধ্যমে অস্ত্র উদ্ধার করা। আলোচনাটা শুনছেন? কোনো উপদেষ্টার আলোচনায় আছে এটা? আলোচনায় নাই। তো এখানে আছে যে বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল করার জন্য, বিএনপিকে তিলকে তাল বলে বিএনপির বিরুদ্ধে বিষোদাগার করার জন্য, এটা হচ্ছে একটা বুদ্ধি। তো এই জন্য আমি বলছি যে আজকে তুলসী গ্যাবার্ড যে মন্তব্যটি করেছেন বাংলাদেশ নিয়ে, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মেয়ে ওড়না কোথায় পড়বে এটা ঠিক করে দিবেন? ওড়না না পড়লে কি আপনি ঠিক করে দিতে পারেন? রাষ্ট্র ঠিক করতে পারে? রাষ্ট্র এই বিষয়টাকে উস্কে দিতে পারে? আপনি একজন কর্মচারী মুস্তাফা অর্ণব, সে গিয়ে কয়েকজন মেয়েকে বলছে, একজন মেয়ে প্রতিবাদ করেছে, তারপরে পুলিশ ধরার পরে তাকে গিয়া করলো কি কিছু লোকজন মব গিয়া বললো এদেরকে ছেড়ে দেন। এরপরে বিকালে যখন ও জামিনে ছাড়া পেল তখন তারে ফুলের মালা দিয়ে তাকে বরণ করলো। এরা কারা? আইডেন্টিফাই করেন। ইউ আর দ্য গভর্নমেন্ট। আপনি তো সবার সমর্থন পাচ্ছেন, আপনার সবার সমর্থন নিয়ে আছেন, আপনি তো কোনো সাম্প্রদায়িক গোষ্ঠীর সরকার না। তো আপনি তো হচ্ছেন বিশ্বব্যাপী, আপনি সামাজিক ব্যবসা এবং সুদ নির্ভর অর্থনীতির প্রবক্তা সারা পৃথিবীতে। আপনি সারা পৃথিবীতে বাইডেন প্রশাসনের সাথে আপনি LGBTQ, লেসবিয়ান, গে, সমকামিতার সপক্ষে আপনি বক্তৃতা করার লোক। তো আপনি আপনার সময় সাম্প্রদায়িক জঙ্গিরা সুবিধা পাচ্ছে কেন? আপনি লেসবিয়ান গেকে আপনি করেন নাই, সমর্থন করেন নাই? ডক্টর ইউনূস করেছেন তো আপনি। তো আপনি এখন সাম্প্রদায়িকদের আপনি অভিভাবক সেজেছেন এখানে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আজকে তুলসী গ্যাবার্ড যে বক্তব্যটি করেছে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক বাংলাদেশের জন্য। এটাকে হেলাফেলা করলে শেখ হাসিনা এরকম হেলাফেলা করতো, ডিনায়াল করতো, ফু দিয়ে উড়াই দিত, এরপরে এক ফুতে আজকে বাংলাদেশ থেকে গিয়ে দিল্লিতে পড়েছে। তো এই জন্য আমি বলছি দিস ইজ নট দ্য কেস অফ ডিনায়াল। এটাকে ডিনায়ালের অস্বীকৃতির কোনো বিষয় নাই। আপনি এটা বাংলাদেশের বাস্তবতা কি আছে? বাংলাদেশের বাস্তবতা হচ্ছে 174 জন জঙ্গিকে আপনি ছেড়ে দিয়েছেন, আপনি 11 জন শীর্ষ সন্ত্রাসীকে আপনি ছেড়ে দিয়েছেন। আপনি এর পরিণতি কি, এর কনসিকুয়েন্স কি আপনি আলোচনা করেন। আপনি যারা আপনাকে সমর্থন দিয়ে সরকারে এনেছিল এবং রাখছে এখনো, এদের সাথে আলোচনা করেন। বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল, এদের সাথে আলোচনা করেন। আর না হলে এর সম্পূর্ণ দায়িত্ব ডক্টর ইউনূসের। ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। পর্যায়ে আমি যাচ্ছি ডক্টর AK মতিনুর রহমান। আপনি বলুন, যেটি বলবার চেষ্টা করলেন আমাদের ঠাকুর সাহেব, যে কিছু বাস্তব ঘটনা ঘটেছে এবং জনাব ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা 5ই সেপ্টেম্বর PTIর সঙ্গে বলেছেন যে অ্যাটাকগুলো যেটা মাননীয় কমিটির উপরে হয়েছে ইন বাংলাদেশ আর মোর পলিটিক্যাল দেন কমিউনাল, অর্থাৎ এর ভিতর দিয়ে অনেকেই বলবার চেষ্টা করেছেন যে কিছু কিছু ঘটনা যে ঘটেছে এর প্রকান্ত স্বীকার করা যায়। অন্যদিকে ঠাকুর যেটা বলবার চেষ্টা করেন যে বেশ কিছু মানুষকে মুক্তি দেওয়া হয়েছে যারা এই অভিযুক্ত। এই পরিপ্রেক্ষিতে তুলসী গ্যাবার্ড যে মন্তব্যটি করেছেন এবং বর্তমান সরকার কিন্তু ডিনায়াল করেছে তার বিবৃতির ভিতর দিয়ে, আপনি কি বলবেন বর্তমান বাস্তবতায়? ধন্যবাদ সেলিম ভাই আপনাকে এবং আমার সাথে সম্মানিত দুজন সহ আলোচক, দর্শক শ্রোতা যারা অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমি বর্তমান এই যে আপনার তুলসী গ্যাবার্ডের যে কমেন্ট বাংলাদেশকে নিয়ে, আমি এটা এভাবে দেখতে চাই। তুলসী গ্যাবার্ড হচ্ছে গোয়েন্দা সংস্থার প্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের। তো তার এই মন্তব্যকে আমি দুইটা পার্টে দেখতে চাই। নাম্বার 1 হচ্ছে এটি অমূলক, পুরোটা আমি বলবো না, আবার এর মধ্যে বাস্তবতাও আছে। কেমন? তুলসী গ্যাবার্ডটা আসলে কে, কি চোখে দেখছেন বাংলাদেশকে এখন? আপনি উল্লেখ করেছেন যে ভারতের একটি মিডিয়াতে উনি সাক্ষাৎকার দিয়েছেন। আমি সাক্ষাৎকারটা পুরোটা দেখে ওয়াচ করেছি। আমার কাছে মনে হচ্ছে অফিসিয়ালি উনি যে স্টেটমেন্টে দিয়েছেন এটা খুব সিরিয়াস স্টেটমেন্ট আমি ব্যক্তিগত মনে করি না।
তবে সেখানে কিছু কিছু ইস্যু উনি নিয়ে আসছেন যেগুলো খুব ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্টের ভিতরে আপনাকে দেখতে হবে যে বাংলাদেশের বর্তমান যে বাস্তবতা এবং বর্তমান যে পরিস্থিতি পজিশন, এটি কিন্তু গ্লোবালি আপনাকে গ্লোবাল পলিটিক্সের একটা পার্ট হিসেবে দেখতে হবে। বর্তমান যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সাথে যে খুব সুসম্পর্ক রয়েছে এটা আমার কাছে মনে হয়নি। কারণ এর আগে বাইডেন প্রশাসনের সাথে একটা সুসম্পর্ক স্থাপিত হয়েছিল এবং তারই ধারাবাহিকতা আপনি দেখেন যে জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে কিন্তু এই রোহিঙ্গা রেফিউজি ক্যাম্পটাকে পরিদর্শনে নিয়ে আসা হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এটাকে শাক দিয়ে মাছ ঢাকার মতো। কিন্তু জাতিসংঘের মহাসচিবের যে ভূমিকা এবং তার যে ক্ষমতা, এটা তো আমরা জানি যে তার আসলে কোনো ভূমিকাও নাই, ক্ষমতাও নাই। এখন যে ঘটনাটি এখানে ঘটেছে, তুলসী গ্যাবার্ড যে মন্তব্যগুলো করেছেন যে বাংলাদেশের নিয়ে তারা উদ্বিগ্ন, এবং এটি আমার কাছে মনে হয় যে দ্বিতীয় পার্টে যেটা আমি বলতে চাই সেটি হচ্ছে বর্তমান সরকার 5 আগস্টের পর যেভাবে প্রশাসন এবং সরকার যেভাবে কঠোর হস্তে পরিচালনা করার কথা, সেই জায়গাতে তারা পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে। যেমন যেটি মোশাররফ ভাই বলার চেষ্টা করেছেন, দেখুন রাষ্ট্রের ভিতরে বিপ্লবের পরে বিভিন্ন গ্রুপ সাব গ্রুপ তৈরি হবে এবং এটি স্বাভাবিক, এটা হয়। কিন্তু তাদেরকে আপনি যদি রাষ্ট্রীয় লেভেল থেকে আশকারা দেন তাহলে কিন্তু এইটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। যেটা উনি কয়েকটা উল্লেখ করেছেন যে আপনার অস্ত্র লুট হয়েছে এবং আপনি 176 জনকে আপনি ছেড়ে দিয়েছেন, 11 জনকে আপনি ছেড়ে দিয়েছেন এবং এই অস্ত্র উদ্ধার করার কোনো পদক্ষেপ নেন নাই। ফলে যেটা হচ্ছে যে নিজেদের ভিতরে আভ্যন্তরীণ যে একটা কনসেনসাস তৈরি হওয়া, সেটা কিন্তু বর্তমান সরকার মানে এই জায়গাতে অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে, এটা আমার কাছে মনে হয়। কারণ 5 তারিখের পরে পতিত সরকার যেহেতু দেশ থেকে পালিয়েছে, সঙ্গত কারণে যারা বর্তমান বাংলাদেশে অপরাপর জনগণ, শিক্ষার্থী, মানে রাজনৈতিক দল, তাদের মধ্যে একটা জাতীয় ঐক্যমত আসার কথা ছিল। কিন্তু সেই জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আপনি দেখবেন যে নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে কিন্তু বিভিন্ন আপনার ডাইমেনশন তৈরি হয়েছে। সেটি নির্বাচন না সংস্কার, এই সুযোগটা কিন্তু নিঃসন্দেহে আপনার অপরাপর রাষ্ট্রগুলো কিন্তু গ্রহণ করার চেষ্টা করে। যেন আমার ঠাকুরজি বলবার চেষ্টা করলেন যে অর্থাৎ যারা কারাবন্দী ছিলেন, যে সমস্ত জঙ্গি নেতা বা অথবা প্রমাণিত হয়নি যদিও, তারা যেমন বাংলা টিমের যে মানুষগুলো যারা ছিলেন তাদেরকে মুক্ত করা হয়েছে। উনি বলেন যে এই বিষয়গুলোকে তো ডিবেটের কোনো বিষয় ছিল না, তাদেরকে কেন মুক্ত করা হলো, যে জন্য কথাগুলো উঠলো না। এখানে আমার বক্তব্য হচ্ছে, দেখেন শেখ হাসিনার সরকার যখন ছিল তখন অনেক জঙ্গি নাটক কিন্তু তৈরি হয়েছে, এটি অমূলক নয়, তৈরি করা হয়েছে। বাস্তবতাটার সাথে সবসময় সব কিছু মিল ছিল না, কিন্তু পাশাপাশি এটাও সত্য যে জঙ্গি টোটালি বাংলাদেশে ছিল না, এটাও কিন্তু নয়। সুতরাং সেই জায়গাতে আমি মনে করি যে জঙ্গি নাটক যেরকম তৈরি করা হচ্ছে গোয়েন্দা সংস্থাদেরকে দিয়ে, এবং সেটি যেরকম মানুষের কাছে খুব বেশি গ্রহণযোগ্যতা পায়নি, আবার পাশাপাশি এটাও সত্য বাংলাদেশে উগ্রপন্থী একটি আপনার সংগঠন রয়েছে এবং তারাও কিন্তু এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করবে। যেটি মোশাররফ ভাই যেটা বলেছেন সেটি হচ্ছে, আমি তার সাথে এই জায়গাতে একমত যে এই ব্যাপারে গভর্নমেন্ট কোনো কিছু অ্যাড্রেস করে নাই, তাহলে এইটা গভর্নমেন্টের গুরুত্ব দিয়ে অ্যাড্রেস করার কথা ছিল, উচিত ছিল। বরং তার বিপরীতে যে কথাটা বলেছেন, পোশাক আপনি কিভাবে পরবেন, আপনি কিভাবে চলবেন, এটা যদি রাষ্ট্রের একটা নাগরিককে আপনি নির্ধারণ করে দেন, আপনি তো একটা এক্সিস্টিং আইন আছে, সামাজিক কনভেনশন আছে, প্রচলিত কাঠামোগুলো আছে। মানুষ তো মুসলিম অধ্যুষিত একটা দেশে শালীনভাবে চলবে, কিন্তু সেটা যদি আপনি তার উপরে জোর জবরদস্তি করার চেষ্টা করেন, সঙ্গতকরণের রিয়াকশনটা সেখানে হবে। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে, এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। এবং আপনি দেখেন শাহবাগী নিয়েও কিন্তু একটা ঘটনা ঘটেছে, শাহবাগ এবং শাহবাগের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমি ছোট্ট একটা প্রশ্ন করতে চাই যে তুলসী গ্যাবার্ডের যে অর্থাৎ যে ইন্টারভিউ দিয়েছে, বক্তব্য দিয়েছেন, অনেকে বলবার চেষ্টা করেছেন যে ভারতের ন্যারেটিভ হিসেবে অনেকগুলো মিলে যায় এবং এর পেছনে কোনো হিডেন এজেন্ডা আছে কিনা, আপনি কি বলবেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি না। হ্যাঁ, এখানে আপনি একটা জায়গায় লিঙ্ক আমরা খুঁজে পাই, সেটা হচ্ছে যেহেতু ভারতের গণমাধ্যমগুলো শেখ হাসিনার পতনের পরে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে তারা, এবং আমি মনে করি যে যেহেতু এই পতিত সরকার দীর্ঘদিন অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা থাকার পর অসংখ্য অর্থ লুটপাট করেছে এবং এই লুটপাটের অর্থগুলো
আপনাকে কিন্তু বিভিন্ন কাজে তারা ব্যবহার করবে, স্বাভাবিকভাবে তারা করার চেষ্টা করবে। এবং তারই ধারাবাহিকতা আপনি দেখবেন যে ভারতের গণমাধ্যমগুলো নেগেটিভ একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু এটাকে যদি আপনি হুবহু নেগেটিভ ন্যারেটিভ দিয়ে আপনি উড়িয়ে দেন সেটাও কিন্তু খুব শালীন হবে না। কারণ এখানে নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ, পৃথিবীতে স্টিল একটা হেজেমনিক স্টেট। আপনার বাংলাদেশকে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপনি যুদ্ধ করে মানে টিকে থাকতে চান তাহলে টিকে থাকা সম্ভব নয়। সুতরাং বাংলাদেশের অর্থনীতি এবং রাজনীতি এবং অপরাপর যে পরিস্থিতিগুলো এগুলো কিন্তু অনেক ভঙ্গুর হয়েছে, প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সঙ্গত কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপনাকে খুব মানে সুকৌশলে ডিপ্লোম্যাটিক যে আপনার কমিউনিকেশন এটি কিন্তু স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। গভর্নমেন্ট যখন এটার প্রতিবাদ দিয়েছে টোটালি ডিনাই করে আমি এটার সাথে একমত নই। কী কারণে? কারণ বিচ্ছিন্নভাবে তো বাংলাদেশের ভিতরে এই ঘটনাগুলো কিছু ঘটছে। সুতরাং সেটি থেকে একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা কিন্তু অ্যাজিউম করতে পারি যে এই জায়গাতে আশকারা দেওয়া হচ্ছে কেন এবং আশকারাটা রাষ্ট্র থেকে পাচ্ছে কিনা, এবং সেই জায়গায় কিন্তু আরেকটা বিষয় আছে যে বিভিন্ন সময় একটা কথা প্রচলিত আছে যে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র সবসময় ভারতের চোখ দিয়ে দেখে। এই ব্যাপারে না, এইটা যেগুলো দিয়েছে সেগুলিকে সমর্থন করছে না। দেখুন, আসলে এটা তো বাংলাদেশকে ভারতের, কারণ ভারত আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার যে রিলেশন, তো সুতরাং এই সাউথ এশিয়াতে ভারতকে আপনি যদি মনে করেন যে একটা ছোট্ট রাষ্ট্র, তা নয়, ভারত তো একটা বিগ রাষ্ট্র, সুতরাং তার তো একটা পলিসি থাকবে। এবং সেই পলিসি কেন্দ্র করে যেহেতু বিগত সরকারকে ভারত অবৈধভাবে আপনি দেখবেন যে অন্যায়ভাবে দীর্ঘ 17 বছর ক্ষমতায় টিকে রাখার ক্ষেত্রে সাহায্য করেছে, কোনো সন্দেহ নেই। সুতরাং এই সরকার যখন পতিত হয়েছে, সুতরাং সেই সময়ে ওই সরকারের সাথে ভারতের যে রিলেশনশিপগুলো ছিল, বিশেষ করে বিভিন্ন চুক্তি তার ইন্টারেস্টকে কেন্দ্র করে, সুতরাং সেই জায়গা থেকে যখন একটা ছেদ পড়েছে, সঙ্গত কারণে ভারতের সেখানে এক ধরনের ইন্টারেস্ট থাকার কারণে তার একটা ইনভলভমেন্ট এখানে থাকতে পারে। এবং সেটি বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ সরকার কীভাবে এটা হ্যান্ডেলিং করবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আমার মনে হয় যে এই জায়গাতে স্মার্টলি ফরেন পলিসিগুলোকে অ্যাড্রেস করা এবং সেই জায়গাতে আমার মনে হয় যে খুব সূক্ষ্মভাবে সেটা করতে পারছে বলে আমার কাছে মনে হয়। মুশির ভাই, আপনি কিভাবে বিশ্লেষণ করেন? দেখুন, পুরো বিশ্বে এখন মুসলিম সন্ত্রাসবাদ বা ইসলামিক সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হচ্ছে। তুলসী গ্যাবার্ড তিনি যেই দেশে বসে এই বক্তব্যটা দিয়েছেন বাংলাদেশের মুসলিম সন্ত্রাসবাদ নিয়ে বা জঙ্গি তত্ত্ব নিয়ে বা সংখ্যালঘু নির্যাতন নিয়ে, সেই দেশে তিনি বক্তব্য দেওয়ার ঠিক 2 দিন আগে একজন মুসলমান তিনি নামাজের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন। তখন হিন্দুদের হোলি উৎসব চলছিল। সেই হোলি উৎসবে তিনি হোলির ওই যে আপনার রং থাকে, সেই রংটা নিতে সেই মুসলমান তিনি অস্বীকার করেছেন যে আমি রংটা নিব না, আমি মসজিদে যাচ্ছি। সেই মসজিদে যাবে এবং হোলির রং নিতে অস্বীকার করার কারণে সেই লোকটাকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত 3 থেকে 4 বছরে ইন্ডিয়াতে মুসলমানদেরকে বাধ্য করা হয়েছে জয় শ্রীরাম বলতে। যে জয় শ্রীরাম বলতে অস্বীকার করেছে, বহু মুসলমানকে এই জয় শ্রীরাম বলতে অস্বীকার করার কারণে বহু মুসলমানকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বহু মুসলমানকে ফ্রিজে গরুর গোশত রাখার কারণে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সেই হিন্দু সন্ত্রাসবাদের একটা দেশে বসে যদি আপনি মুসলিম সন্ত্রাসবাদ নিয়ে কথা বলেন, অন্য দেশের ফরেন পলিসি নিয়ে, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলেন, তখন আসলে আমাদেরকে বিষয়টা ভাবায়। তুলসী গ্যাবার্ড কি তিনি যখন এই বক্তব্যটা দিয়েছেন, তিনি কি কোনোভাবে সেই সময় ভারতীয় এই যে 2 দিন আগের যে ঘটনাটা ঘটলো বা গত 3-4 বছরের যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো নিয়ে তিনি একটা কথাও বলেছেন? এখন হ্যাঁ, তুলসী গ্যাবার্ডের বিষয়টা নিয়ে আমরা কনসার্ন। সরকারের উচিত ছিল সরাসরি এটাকে অস্বীকার না করে। কিন্তু মুশির, বিভিন্ন সময় আমরা যে রিপোর্টগুলো দেখতে পাই যে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে যে ইয়ারলি যে রিপোর্টগুলো বের হয়, সেখানে থেকে ইন্ডিয়ার যে রিলিজিয়ান ইনটলারেন্সের উপরে কিন্তু বিস্তার কিন্তু বর্ণনা বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি। জি বলুন। তো এখন তুলসী গ্যাবার্ডের যে বক্তব্যটা ছিল, সরকার এটাকে অস্বীকার করেছে। সরকার পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া উচিত ছিল, কারণ যেইভাবে আসলে বলা হয়েছে আলটিমেট বাস্তবতা হচ্ছে বাংলাদেশে আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটছে না। হ্যাঁ, 2-1টা বিচ্ছিন্ন ঘটনা আছে। সরকার সরাসরি এটাকে ডিনায়াল না করে কিছুটা স্বীকার করে, সরকার যদি তার জায়গা থেকে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি আছে সেখান থেকে এই ধরনের পরিস্থিতি যাতে করে ভবিষ্যতে না ঘটে, এই ধরনের বিবৃতি যাতে করে আর ভবিষ্যতে দিতে না হয়, সেই জন্য সরকার ব্যবস্থা নিতে পারে। আচ্ছা মুশির, আপনি এটি বলুন যে আপনি তো আন্দোলনের একজন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু 5 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত প্রথম আলো যেটি রিপোর্ট ছিল, সেখানে কিন্তু একটা পরিসংখ্যান দেওয়া হয়েছিল যে 1068টি ঘটনা ঘটেছে। এই বিষয়গুলি তদন্ত, অনেকে বলছেন যে এই বিষয়গুলি যথাযথ তদন্ত হওয়ার প্রয়োজন ছিল, সেগুলো হয়েছে কিনা বা আপনি কি মনে করেন? আচ্ছা ভাই, এখানে আমি একটা কথা বলি। আপনি গত 16 বছর একজন আওয়ামী লীগার হিসেবে, আপনি আপনার প্রতিবেশীকে নির্যাতন করছেন, আপনি নিপীড়ন করছেন। তখন আপনার নাম যে গৌরঙ্গ নাকি হচ্ছে রঙ্গলাল,
আপনি সেটা দেখেন না, অর্থাৎ আওয়ামী লীগ হিসেবে আপনার প্রতিবেশীকে নির্যাতন করছেন। এখন সেই আপনার প্রতিবেশী যে এত বছর মজলুম ছিল, 5ই আগস্টের পরে সে সুযোগ পেয়ে তার সেই প্রতিশোধটা নিয়েছে। আমরা এটা নিন্দা জানাই। এবং আপনি দেখবেন যে ওবায়দুল কাদের একটা কথা বলেছিলেন যে আওয়ামী লীগ যেদিন আওয়ামী লীগের পতন হবে সেই দিন থেকে এক রাতের মধ্যে আওয়ামী লীগের কমপক্ষে 5 লক্ষ লোক মারা যাবে। কিন্তু আমরা গর্ব করে বলতে পারি বিএনপি, জামাত, তরুণরা সবার সম্মিলিত প্রচেষ্টার কারণে পুরো বাংলাদেশে 50 জন লোক মারা যায় নাই। ওবায়দুল কাদেরের সেই বক্তব্যকে আমরা মিথ্যা প্রমাণ করেছি। এখন তো বললামই যে আপনি আওয়ামী লীগ হিসেবে নির্যাতন করবেন, আওয়ামী লীগের নেতা হিসেবে, কিন্তু যখনই মানুষ সেই প্রতিশোধটা 5 তারিখের পরে নিয়েছে, আপনি তো সবাইকে কন্ট্রোল করতে পারবেন না, কারণ 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই দেশে কোনো সরকারই ছিল না। তখনই হচ্ছে আপনি হয়ে যান সংখ্যালঘু, আপনি হয়ে যান হিন্দু। অর্থাৎ আপনি নির্যাতনের সময় আপনি ছিলেন আওয়ামী লীগ, যখন নির্যাতন করছেন নির্যাতনকারী শোষক ছিলেন, কিন্তু যখন আপনার সেটাকে ফিডব্যাক দিয়েছে তখন আপনি হয়ে গেছেন আপনি হিন্দু সংখ্যালঘু। হ্যাঁ, প্রথম আলো যে রিপোর্টটা করেছে কিছু ঘটনা ওই সময় ঘটেছে, এর কারণ এর পেছনে ধর্মীয় কারণ দায়ী না, এর পেছনে রাজনৈতিক কারণটা, রাজনৈতিক এবং সামাজিক পলিটিক্যাল কনফ্লিক্ট। এখানে আসলে আপনি আসলে হিন্দু না মুসলমান এটা ম্যাটার করে না, এখানে ম্যাটারটা করছে আপনি আওয়ামী লীগ হিসেবে নির্যাতন করছেন, প্রতিশোধ নেওয়ার সুযোগ পাইছে, তারা প্রতিশোধ নিয়েছে। আপনি তার ব্যাগ লুট করছেন, আপনি তার বাড়িঘর লুট করছেন, আপনি তার দোকানপাট লুট করছেন, তার জায়গা জমি লুট করছেন। এখন সে ক্ষমতা পাওয়ার পরে সে তো তার জায়গা আপনি রিগেইন করবেই, সে তার জায়গাটা নিবেই। তো এখন সেই ডিবেটটাকে যদি আপনি এখন দেখান যে এটা হচ্ছে আপনার একটা ধর্মীয় হামলা, এটা হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম আলোর রিপোর্টও যেমন ঠিক আছে, কিন্তু আপনি দেখবেন যে 1 মাস পরেই কিন্তু এই সরকার ক্ষমতা নেওয়ার 1 থেকে 1.5 মাসের মধ্যে একটা পূজা গিয়েছে বাংলাদেশে। সেই পুজোতে আপনি দেখবেন স্মরণকালের ইতিহাসে গত 16 বছরের মধ্যে সবচেয়ে ভালো পূজা এবছর হয়েছে। কারণ আপনি দেখবেন সেখানে জামাত, বিএনপি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, কওমি মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে প্রত্যেকে দল মত পথ নির্বিশেষে আমরা সেখানে ওই মন্দির আমরা পাহারা দিয়েছি। ইভেন এমনও আছে যে মাদ্রাসার ছাত্ররা সারা রাত মন্দির পাহারা দিয়ে সেখানে ফজরের নামাজ পড়েছে। বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অপূর্ব সম্ভাবনার একটা দেশ, যুগ যুগ ধরে আমরা এখানে বসবাস করে আসছি। সেখানে এখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তো আমরা বললামই, এবং আমরা বলতে পারি বর্তমানে বাংলাদেশের যে হিন্দুরা আছে, আপনি দেখবেন না রামুর কোনো ঘটনা এই হাসিনা পতনের পর ঘটেনি, আপনার সেই সাল্লার সুনামগঞ্জের সাল্লার যে ঘটনা, এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। ইভেন অনেক হিন্দু নেতা তারা সংবাদ সম্মেলন করে বলেছে যে আওয়ামী লীগ শুধুমাত্র তাদের পলিটিক্যাল স্বার্থে তারা হচ্ছে হিন্দুদেরকে ব্যবহার করেছে। এবং আপনি দেখবেন এই আওয়ামী লীগ গত 16 বছরে যে পরিমাণে মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে সেটা কল্পনার বাহিরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর ভারতের যে বিষয়টা আসছে, ভারত বাংলাদেশকে দেখে আওয়ামী লীগের চোখ দিয়ে, জনগণের চোখ দিয়ে ভারত বাংলাদেশকে দেখে না। যদি ভারত জনগণের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতো তাহলে এই 2024 সালে এসে আমাদের হাজার হাজার মানুষকে জীবন দেওয়া লাগতো না, হেলিকপ্টার দিয়ে গুলি করা লাগতো না। কারণ আপনি দেখবেন একমাত্র ভারতের নির্লজ্জ সমর্থনের কারণেই গত 3টা নির্বাচন আওয়ামী লীগ করতে পারছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগের উচিত হচ্ছে ভারতের উচিত এই আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে না দেখে বাংলাদেশের জনগণের জায়গা থেকে হচ্ছে বাংলাদেশকে দেখা। আর একটা ব্যাপার হচ্ছে আপনি ওনার একটা ইস্যু নিয়ে আসছেন যে স্বাধীনতার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এই যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আপনি বাংলাদেশে বসবাস করেন, যেই রাষ্ট্রের আপনার 92% মানুষ মুসলমান, বাংলাদেশের একটা নিজস্ব কালচার আছে, ট্র্যাডিশন আছে। তো এই রাষ্ট্রে আপনি আপনার ব্যক্তি স্বাধীনতা আছে, ওনার পড়ার স্বাধীনতা আছে, ওনার না পড়ার স্বাধীনতাও আছে। এখন আপনি আপনার ব্যক্তি স্বাধীনতা ততটুকু ভোগ করবেন যতটুকু ব্যক্তি স্বাধীনতা ভোগ করলে আপনার স্বাধীনতা অন্য আরেকজনের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, এনসিপির আহ্বান থাকবে যে আমাদের প্রত্যেকের উচিত বাংলাদেশের যেটা সোশিও কালচারাল এবং রিলিজিয়াস ভ্যালু বাংলাদেশে আছে সেই ভ্যালুসটাকে সম্মান করে আমাদের ওইভাবে চলাফেরা করা উচিত। এবং যারা হচ্ছে আজকে ইসলামের নাম দিয়ে 5 তারিখের পর ইসলামের নাম দিয়ে অনেকে অনেক প্রকার ব্যক্তিগতভাবে ফায়দা লোটার চেষ্টা করছে, তাদের উচিত এগুলো থেকে ফিরে এসে বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলো কি চায়, সরকার কি চায়, তাদের সর্বশেষ প্রশ্ন। আচ্ছা, 20 সেপ্টেম্বরে একটি প্রেস কনফারেন্স করেছে যেটা ডেইলি স্টারে ছাপা হয়েছে, সেখানে অনেকে বলবার চেষ্টা করেছেন যে এগুলো তদন্ত হওয়া দরকার ছিল। সেখানে উল্লেখ করা হয়েছে যে অ্যাটলিস্ট 69 প্লেসেস অফ ওয়ারশিপ, 69টির 915টি হাউজেস, 953টি বিজনেস হাউজেস ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়গুলিকে অনেকে বলেছিলেন তদন্ত হওয়া দরকার ছিল, ব্যবস্থা নেওয়া দরকার ছিল, তাহলে হয়তো ওই কথাগুলো উঠতো না। এই ব্যাপারে মনে করেন কি এগুলো কি দরকার আছে তদন্ত হওয়ার, কিংবা যথাযথ ব্যবস্থা নেওয়ার দরকার ছিল কি? এনসিপি মনে করছে আওয়ামী লীগ যেটা করছে, আওয়ামী লীগ যেটা গত 16 বছর করেছে, না এটি বলেছি আমি সেপ্টেম্বরে, আমি সেটাই বলতেছি, আওয়ামী লীগ গত 16 বছরে যেটা করেছে এই সরকার সেটা না করুক, এই রাজনৈতিক দলগুলো সেটা না করুক, সেই পুরনো কালচার ফিরে না আসুক।
সেই জায়গায় দাঁড়িয়ে ডেইলি স্টার যে রিপোর্টটা করেছে যে আপনার ইবাদতখানা অর্থাৎ আপনার বিভিন্ন মসজিদে মন্দিরে বা আপনার মাজারে হামলা করা হয়েছে, তো সরকারের উচিত এগুলো সম্পর্কে যথাযথ তদন্ত করে, এবং ব্যবসা প্রতিষ্ঠানে যদি হামলা হয়ে থাকে যথাযথ তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে স্ট্রং ব্যবস্থা নেওয়া। কারণ আমরা বিশ্বাস করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার বাংলাদেশে আছে তারা আমাদেরকে স্ট্রং একটা রুল অফ ল এবং আইনের শাসন ব্যবস্থা বাংলাদেশে উপহার দিবে, যেটাকে অনুসরণ করে আগামীর বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা আর বাংলাদেশকে পেছনে নিয়ে যেতে চাই না। অর্থাৎ যেই কালচার, যেই পলিটিক্যাল কালচার বাংলাদেশে গত 16 বছর ছিল, সেখান থেকে আমরা সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, অর্থাৎ তুলসী গ্যাবার্ড যে একটা অভিযোগ তুলেছেন সেটি হচ্ছে যে খেলাফত প্রতিষ্ঠার একটি বিষয় এনেছেন, যেটি বর্তমান বাংলাদেশ সরকার রিগোরাসলি কন্ডেম করেছে। কিন্তু আপনারা যখন বিজয় মিছিল করেছিলেন অর্থাৎ গণঅভ্যুত্থানের পরে, সেখানে কিন্তু একটি নিষিদ্ধ অর্গানাইজেশন কিন্তু আপনাদের পাশে ছিল, পতাকা নিয়ে ছিল তারা, সেখানে কেন আপনারা এন্ডোর্স করেছিলেন সে বিষয়টাকে আপনাদের মন্তব্য? দেখুন, 5ই আগস্ট ছিল জনগণের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান, স্বতঃস্ফূর্ত বিজয়। এবং আপনি যদি ঢাকা শহরে, আপনি যেখানে আছেন রাস্তা দাঁড়ালে দেখবেন এখানে মিনিমাম ঢাকা শহরের রাস্তায় কমপক্ষে 1 কোটি লোক ছিল। এখন সেখানে কেউ যদি হচ্ছে তার পতাকা নিয়ে পতাকা উড়ায়, তার হচ্ছে তার যে বিলি, তার যে চিন্তার জায়গা, সেখান থেকে যদি পতাকা উড়ায়, এখন সেখানে আমার জায়গা থেকে আমি বাধা দিতে পারি, আমি বলতে পারি আপনি এটা করতে পারেন না। ইভেন এমনও হয়েছে যে আমাদের বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে, অর্থাৎ আমরা যখন সমাবেশ করেছি সেখানেও এই ধরনের বিচ্ছিন্নভাবে 2-1টা পতাকা উড়ানোর চেষ্টা করেছে, আমরা আমাদের জায়গা থেকে বাধা দিয়েছি। এখন রাষ্ট্রের কাজটা কি? রাষ্ট্রের কাজ হচ্ছে বিচ্ছিন্ন অনেক ঘটনা ঘটবে, এই বিচ্ছিন্ন ঘটনার পরিমাণ রাষ্ট্র যত কমিয়ে নিয়ে আসতে পারে, সরকার যত কমিয়ে নিয়ে আসতে পারে। তো 5 তারিখের পরে দেখুন এই অভ্যুত্থানে মাদ্রাসার অনেক ছাত্র ছিল, এবং সবচেয়ে বলতে পারেন যে এই অভ্যুত্থানের সবচেয়ে বেশি অবদান ছিল মাদ্রাসার ছাত্রদের, কারণ তারাই সংখ্যায় সবচেয়ে বেশি ছিল এবং গত 16 বছর তারা সবচেয়ে বেশি নির্যাতনের নিপীড়নের শিকার ছিল। এখন খেলাফত বলতে আসলে আমরা যেটা বুঝি, একটা হচ্ছে ধরেন আপনি ইসলামিক যে খেলাফত ব্যবস্থা যেটাকে বলা হয়, এখন কেউ যদি মনে করে যে বাংলাদেশে কোরআনের আইন চলবে, কোরআনের আইন দিয়ে বাংলাদেশ চালাবে, সে বিশ্বাস করতে পারে। আবার আমার জায়গা থেকে আমি বিশ্বাস করতে পারি যে আমি গণতন্ত্রে বাংলাদেশ চলবে। এখন সেই বিশ্বাসের জায়গাটা যদি বাংলাদেশের শাসন ব্যবস্থায় ক্ষতি না করে, ক্ষতিগ্রস্ত না হয়, অর্থাৎ আপনি যদি সন্ত্রাসী অ্যাক্টিভিজমের সাথে আপনি জড়িত না হন, আপনি দাবি করতেই পারেন। আপনার ধরেন বাংলাদেশে যে ট্র্যাডিশনাল ইসলামিক দলগুলো আছে, জামাতে ইসলাম, আমি আপনাকে বলি যে জামাতে ইসলাম, খেলাফতে ইসলাম সহ যে ইসলামিক দলগুলো আছে, তারা কি চায়? তারা চায় এই দেশে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে, অর্থাৎ ইসলামিক সরকার ব্যবস্থা চায়। এখন কি তারা কি মেইনস্ট্রিম পলিটিক্স করতেছে না? তারা কিন্তু সন্ত্রাসী কার্যক্রম করতেছে না, যার কারণে তারা এখানে রাজনৈতিক কার্যক্রম করতে পারতেছে। এখন সেইখানে যদি কোনো নিষিদ্ধ সংগঠন যারা খেলাফতের নামে, তারা যদি মনে করে থাকে যে হচ্ছে ওখানে কি বলে আত্মঘাতী হামলা জায়েজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনি হচ্ছে হামলা করা জায়েজ, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই যদি আপনি যদি খেলাফতের মানে ইসলামের শাসন ব্যবস্থা কায়েম করতে চান, সেক্ষেত্রে আপনি ভোটে আসেন, জনগণকে আপনাদেরকে আহ্বান করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি সন্ত্রাসী কার্যক্রমের নাম দিয়ে যদি করা যাবে না। ধন্যবাদ। আমি আবারও আসবে পর্যায়ে আমি মোশাররফ আহমেদ ঠাকুর, আপনি এই প্রসঙ্গে কি বলবেন? না, ধন্যবাদ আপনাকে। যে আমার বক্তব্যটা হচ্ছে যে বাংলাদেশের সংস্কৃতিটা হচ্ছে যে বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক অবস্থা দীর্ঘদিন ধরে চলে আসছে। আমি উপমহাদেশে, এই উপমহাদেশে, গোটা উপমহাদেশে আপনি দেখুন 1937-এর যে বাংলায়, উভয় বাংলায় যে শেরে বাংলা একে ফজলুল হকের পার্টির নাম কি? পার্টির নাম হচ্ছে কৃষক প্রজা পার্টি, কৃষক প্রজা পার্টি, আপনি কেএসপি। তো কেএসপির বক্তব্যটা হলো, আপনি দেখবেন একটা শব্দই চলে গেছে এখান থেকে, যে মুসলিম মহাজন, হিন্দু মহাজন, হিন্দু জমিদার, আর মুসলিম মহাজন, মুসলিম জমিদার, এই উভয় জমিদার এবং মহাজনের চরিত্রের কোনো তারতম্য নাই, শব্দটি তফাৎ নাই আর কি, শব্দটি ছিল ওদের ইস্তেহার, তারতম্য নাই। এই জন্য আমরা বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক একটা রাজনীতি আমরা প্রতিষ্ঠা করব, 1 নাম্বার 2 হচ্ছে আমরা বিনা খেসারতে মানে বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদ করব। এটা উপমহাদেশে অন্য কোথাও হয় না। ইস্ট বেঙ্গলে মানে 1954 সালে 50 সালে এটা সে হলো যে জমিদারি উচ্ছেদ হলো। এইখানে আপনি দেখেন প্রায় 100 বছরের পুরাতন একটা বিজয়ের ইতিহাস আছে অসাম্প্রদায়িক রাজনীতির। দেশটা আমাদের বুকের ভেতর
রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি নিশ্চয়ই এই পর্যন্ত যে বক্তব্যগুলি তার আসছে, তিনি লিবারেল ডেমোক্রেসির পক্ষে, একেবারেই লিবারেল ডেমোক্রেসির পক্ষে। এবং বিএনপি অবশ্যই কখনোই কোনো অবস্থাতেই আপনি দেখবেন যে কোনো দিনই যে ইসলামিক মিলিটেন্টস বা যে সাম্প্রদায়িক জঙ্গিবাদের পক্ষে ছিল না। আপনি মুফতি আব্দুর রহমান থেকে আরম্ভ করে বাংলা ভাই এদেরকে সবাইকে বিএনপি গ্রেফতার করেছে এবং সাজা পর্যন্ত কার্যকর করে গিয়েছে। তো সেই ক্ষেত্রে বিএনপিকে যে ট্যাগ দেওয়া হয়েছে বিভিন্ন সময়, বিএনপি জামাতের সাথে বিএনপির একটা ঐক্যটা ছিল নিতান্তই নির্বাচনী ঐক্য, ভোটের ঐক্য, এবং এটা কোনো আদর্শিক ঐক্য না। এবং আমি আপনাকে বলতে চাই যে জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িকতা কখনোই একসাথে চলতে পারে না, একসাথে চলে না, এটা দুইটা আলাদা আদর্শ। এবং আপনি সেলিম ভাই নিশ্চয়ই আপনি আমরা একটু সংক্ষেপে একটা বিশেষ জায়গা আছে, যেহেতু তুলসী গাবার যে বক্তব্য দিয়েছে এবং বাংলাদেশ সরকার তার কন্ডেম করেছে, কিন্তু এটা ভারতের সঙ্গে মিলে যাচ্ছে ঘটনাগুলো। এই যে প্রপাগান্ডার অংশ কিনা, অর্থাৎ তুলসী গাবারের বক্তব্য নিয়ে তো ভারত নানা রকম প্রপাগান্ডা করার চেষ্টা করছে, এই বিষয়টাকে যদি বলেন। তুলসী গাবারের বক্তব্যটা ভারতীয় ন্যারেটিভের সাথে মিলে যাচ্ছে। কিন্তু আমি আপনাকে বলি যে আমি একটা রাষ্ট্র হিসাবে আমি কিন্তু আমেরিকাকে ফু দিয়ে উড়িয়ে দিতে পারি না, কথাটা আমি বোঝাতে চাচ্ছি। আমি আজ থেকে 5 তারিখের আগে আমার যে বক্তব্য, 5 তারিখের পরে কিন্তু আমি অনেক বেশি দায়িত্বশীল বক্তব্য রাখব, কারণ আমি এই গভর্নমেন্টের সাপোর্টার। আমি এই গভর্নমেন্টকে প্রতিষ্ঠার ক্ষেত্রে আমার সম্মতি আছে, যার কারণে এই গভর্নমেন্টের স্টেবিলিটি, এই গভর্নমেন্টের স্থিতিশীলতা, এই গভর্নমেন্টের স্থায়িত্ব, এইগুলোর ক্ষেত্রে আমার অনেক দায়িত্ব আছে। যার কারণে আমি আপনাকে বলি যে আপনি বলুন যে আসিফ নজরুল যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, ভিসা বন্ধ করবে, আসিফ নজরুল যে বলছিলেন, আসিফ নজরুলের বক্তব্যটা কি এখন? আসিফ নজরুল বলছেন যে এইটা আমি উপদেষ্টা হওয়ার আগের বক্তব্য, উপদেষ্টা হওয়ার পরের বক্তব্য না। তো আমার বক্তব্যটা হচ্ছে যে শেখ হাসিনার পতনের আগে আমার যে বক্তব্য ছিল, শেখ হাসিনার পতনের পরে আমার বক্তব্যটা অনেক দায়িত্বশীল। সেই কারণে আমি বলছি যে আজকে ভারতীয় ন্যারেটিভের সাথে যে এই তুলসী গাবার্ডের মন্তব্য মিলে যাচ্ছে, এই ক্ষেত্রে আমাদের দায় তো অনেক আছে। বাংলাদেশের এই বর্তমান সরকার অনেক দায় আছে, অনেক ক্ষেত্রে অনেক বেশি সচেতন হওয়া উচিত ছিল। এবং আজকে যে মন্তব্যটা আসা উচিত ছিল যে যারা নির্যাতন করেছেন, আওয়ামী লীগ হিসাবে যারা নির্যাতন করেছেন, তারা আওয়ামী লীগ হিসাবে নির্যাতিত হয়েছেন দু একটা ক্ষেত্রে, এবং নির্যাতিত হওয়ার পরেই তিনি বলছেন যে আমি আওয়ামী লীগ না, আমি সংখ্যালঘু, কিন্তু নির্যাতন করার সময় তিনি আওয়ামী লীগ ছিলেন। তো এই বক্তব্যটা আসতে হবে, ক্লিয়ার করতে হবে বাংলাদেশকে। এবং আমি মনে করি যে ডক্টর ইউনূস যে ন্যাশনাল রিকনসিলিয়েশনের যে সুযোগটা তিনি পেয়েছিলেন, তিনি গতকালকে আবার নতুন আরেকটা ডিভাইড অ্যান্ড রুল প্লে করেছেন। তিনি গতকাল আবার পুলিশের সাথে বক্তব্য রাখার সময় তিনি বলেছেন ছাত্ররা আমাদেরকে বিশাল অন্ধকার থেকে মুক্তি দিয়েছে, আমরা যদি সঠিক পথে না হাঁটি আবার পুরাতন সময়ের অন্ধকারে ফিরে যাব। এই বক্তব্যটি বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে উপেক্ষা করেছেন তিনি। বাংলাদেশ সকল শ্রেণী পেশার মানুষকে উপেক্ষা করতে পারেন না। শেখ হাসিনাকে বিদায় করার ক্ষেত্রে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এবং সকল রাজনৈতিক দল, ছাত্র, শ্রমিক সবার অবদান আছে। তিনি কেন এই কথাটি বারবার বলছেন আমি জানি না, তার উদ্দেশ্য কি। ধন্যবাদ। মতিনুর রহমান কি বলেন? প্রশ্নটা হচ্ছে যে এই যে যখন তুলসী গাবার্ড তার যে প্রতিক্রিয়া দিয়েছে, ভারতীয় মিডিয়াগুলো ব্যাপকভাবে সেগুলো প্রচারণা করছে, এর পেছনে কি কারণ থাকতে পারে? আমি প্রথম দফায় বলেছি, তারপর আপনার প্রশ্নের উত্তরে আমি যাই। প্রথমে তুলসী গাবার্ডের যে আপনার ব্যাকগ্রাউন্ড যদি আপনি দেখেন, উনি একজন ভারত বংশোদ্ভূত। এখন আমি বলছি যে ভারত বংশোদ্ভূত বিধেই উনি ভারতের পক্ষে বলছেন, সেরকম নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে দেখা। এখানে যে জিনিসটি আসছে যে ডিনাইল যে সংস্কৃতিটা অতীতে যেটা হয়েছে, সেটা যদি আপনি ওই ধারাবাহিকতায় আপনি এখানে চলেন, তাহলে অটোমেটিক্যালি হবে কি এই জিনিসগুলোকে আপনি কথার পৃষ্ঠে হয়তো চাপিয়ে রাখতেছেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। বাস্তব ঘটনা কিছু যে বিচ্ছিন্ন ঘটে নাই তা কিন্তু নয়। এখানে যে জিনিসটি আসছে দেখেন, যেটা মোশাররফ ভাই বলার চেষ্টা করলেন যে প্রফেসর ইউনূস একজন
আমি যদি এভাবে দেখি, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, উনি একজন নোবেল লরিয়েট, আমার অগাধ শ্রদ্ধা, বিশ্ব শান্তিতে নোবেল লরিয়েট, অগাধ শ্রদ্ধা তার প্রতি। আমি এখানে একটু বলে নিই, কোট করি, আমি যখন 98 সালে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যাই, তখন আমার যিনি সুপারভাইজার ছিলেন মার্ক উইলিয়াম, উনি তখন বললেন যে তুমি তো বাংলাদেশ থেকে আসছো। তা আমি বললাম বাংলাদেশে তুমি কতজন মানুষকে চেনো? উনি একজনের নাম বলেছেন, প্রফেসর ইউনুসের নাম। হি ইজ এ ফাউন্ডার অফ মাইক্রো ক্রেডিট। আমার খুব ভালো লাগছে যে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আমিও বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, এটা গর্ব করার মতো। এবং সেই জায়গা থেকে আমি বলি যে সুযোগটা 5 তারিখের পরে 8 তারিখে যখন উনি শপথ নিলেন, যেটি পেয়েছিলেন, এই সুযোগটা প্রপারলি কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। আমি এই জায়গাতে দাঁড়িয়ে বলছি কেন, সেটি হচ্ছে যেটা মোশাররফ ভাই বলার চেষ্টা করেছেন। দেখুন, রাজনৈতিক দল, রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো এই আন্দোলনে, আমরা যেহেতু আন্দোলনের সাথে একেবারে অগ্রভাগে, সেলিম ভাই দৃষ্টিটা দিব এই কারণেই যে অগ্রভাগে ছিলাম, এবং সেক্ষেত্রে যদি আমাকে টোটালি আপনি রিজেক্ট করে দেন, তাহলে আমার মধ্যে কিন্তু এক ধরনের ক্ষোভ তৈরি হবে। এবং এই ক্ষোভের কারণে উনি যে জায়গায় দাঁড়িয়ে শপথ নিয়েছিলেন, ঠিক ওই জায়গাতে এখন যদি আপনি মতামত নেন, তাহলে ওই জায়গাতে ওনার নষ্ট করেছেন নিজেই। এই কারণে রাজনৈতিক দলগুলো ব্যানার নিয়ে কিন্তু আন্দোলন করে নাই, ছাত্র সংগঠনে ব্যানার নিয়ে আন্দোলন কেন করে নাই? একটি কারণ, সেটা হচ্ছে ইন্টারন্যাশনালি বলা হবে, ট্যাগ দেওয়া হবে যে এটা একটা পলিটিক্যাল রেভলিউশন হয়েছে, যার ফলে সাধারণ শিক্ষার্থীদেরকে সামনে দিয়ে পশ্চাতে কিন্তু আপনি দেখবেন যে সকল রাজনৈতিক দল অপরাপর তারা কিন্তু নেপথ্যের আন্দোলনে সহযোগিতা করেছে এবং রাস্তায় তারা নেমেছে কোনো পলিটিক্যাল ব্যানার ছাড়া। এটাকে যদি আপনি মেলাইন করতে চান, তাহলে আপনি রাষ্ট্রের যে রিকনসিলিয়েশনের জায়গাটা, এটা আপনি নষ্ট করে দিয়েছেন। কারণ রাজনৈতিক দলগুলো এখনও পর্যন্ত প্রফেসর ইউনূসকে সহযোগিতা করছে, সমর্থন দিয়ে যাচ্ছে, এবং তাদের বক্তব্য আমি কোট করি যে এই প্রফেসর ইউনূসের সরকার যদি ব্যর্থ হয়, তাহলে রাষ্ট্র ব্যর্থ হয়ে যাবে। সুতরাং সে কারণে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে ওনাকে সাকসেসফুল করার জন্য। এখন আপনি দেখেন ঘটনাটা কোথায় ঘটছে। ঘটনাটা হচ্ছে, আপনি একদিকে এই যে এনসিপি যে একটা রাজনৈতিক দল নতুন গঠন হচ্ছে, আপনি দেখেন রাষ্ট্রের ভিতরে আপনি আসেন, আবার একটা রাজনৈতিক দলও গঠন করেছেন। এটা নিয়ে তো মানুষের মধ্যে এক ধরনের প্রশ্নবিদ্ধ তৈরি হয়েছে। আমি একজন নাগরিক হিসেবে আমার ভিতরে প্রশ্নবিদ্ধ তৈরি হয়েছে। কারণ কি, দেখেন যে 1990 সালের আন্দোলনের সাথে আমি 2024-এর 5 আগস্ট আন্দোলনকে তুলনা করি না, কিন্তু 1990 সালে আপনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই আন্দোলনের পরে কিন্তু রাষ্ট্রের যারা মূল ভূমিকা পালন করছে, ডাকসু, তারা কিন্তু রাষ্ট্রের এই যে রাজনৈতিক দল এবং রাষ্ট্রের বেনিফিশিয়ারি হিসেবে তারা কিন্তু কখনো দাবি করে নাই, তারা ভ্যানগার্ড হিসেবে ছিল। আপনি এখানে যদি আমি এভাবেই দেখি জিনিসটাকে, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনগুলো ফ্রন্ট লাইনে কাজ করেছে, তারা যদি প্রেশার গ্রুপ হিসেবে বর্তমান সরকার এবং অপরাপর আগামী দিনে যে সরকারটি গঠন হবে, তাদেরকে যদি তারা ভ্যানগার্ড হিসেবে রোল প্লে করতো, তাহলে কিন্তু রাষ্ট্রের ভিতরে নতুন করে ফ্যাসিস্ট সরকারের জন্ম কিন্তু নেওয়ার সুযোগ ছিল না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, তারা নিজেরাই রাষ্ট্রের একটা অংশ হিসেবে, রাজনৈতিক দল হিসেবে, এবং যেখানে কিন্তু অলরেডি বিতর্ক তৈরি হয়েছে, এবং একই সাথে আপনি রাজনৈতিক দলে আছেন, একই সাথে আপনি রাষ্ট্রের ভিতরেও কিন্তু অংশগ্রহণ করছেন, যেটি প্রধান উপদেষ্টার বক্তব্যের ভিতরে কিন্তু অলিখিতভাবে এটিকেই উনি প্রতি মুহূর্তেই কিন্তু ছাপে যাওয়ার চেষ্টা করেছেন। আপনি সেই কারণে এই যে ন্যাশনাল রিকনসিলিয়েশন, তখন তো সঙ্গত কারণেই পতিত সরকারের যে এজেন্টগুলো আছে, আপনি দেখবেন যে একটা জিনিস এখানে বলি, বাংলাদেশে বর্তমানে জাতীয় নিরাপত্তার যদি থ্রেট হিসেবে দেখেন, আমি জানি না, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস সেটি হচ্ছে গোয়েন্দা সংস্থা বাংলাদেশে যেটা আছে, এই যে ঘটনাগুলো, ঘটনা পরম্পরা, আমি তো ব্যক্তিগত মনে করি এখানে গোয়েন্দা সংস্থার বড় ধরনের একটা ইনভলভমেন্ট রয়েছে। কারণ রাষ্ট্রের ভিতরে একটা অস্থিতিশীল সিচুয়েশন তৈরি করার জন্য। কেন, আপনি পতিত সরকার বিদায় নেওয়ার পরে আপনি গোয়েন্দা সংস্থা যেভাবে সাজানো ছিল পতিত সরকারের, সেখানে আপনি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? তারা তো আজকে সেই গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা রোল প্লে করছে। তো সুতরাং সেই জায়গাতে সরকার যেভাবে এই জিনিসগুলো কঠিনভাবে অ্যাড্রেস করার কথা ছিল, সেই অ্যাড্রেস কিন্তু বর্তমান সরকার করে নাই, বরং বিভিন্ন ইস্যু তৈরি করে দিয়েছেন। সেটি হচ্ছে সংস্কার আগে না নির্বাচন আগে, তারপরে আপনি স্বল্পতম সংস্কার না দীর্ঘতম সংস্কার, নাকি আপনার শেখ হাসিনা 29 সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় থাকতো, সুতরাং এনারা 29 সাল পর্যন্ত থাকলে সমস্যা কোথায়? তাহলে এই যে প্রসঙ্গগুলো আসছে, আবার আপনি গতকালকে প্রধান উপদেষ্টা পুলিশদের সাথে একটা বৈঠকে বলেছেন ডিসেম্বরকে কেন্দ্র করে ইলেকশনের প্রস্তুতি নেওয়ার জন্য। মজার ব্যাপার হচ্ছে, তার প্রেস সেক্রেটারি আবার অন্য কথা বলছেন, যে উনি বলছেন যে 26 জুন। এই যে বিভ্রান্তিমূলক বক্তব্য, মানুষের মধ্যে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর ভিতরে কিন্তু একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে আসলে এটা যাচ্ছে কোথায়। যত বেশি সময় আপনি একদিকে আপনি কঠোরভাবে এটি দমন করতে যেমন ব্যর্থ হচ্ছেন, অন্যদিকে বিভিন্ন ইস্যু তৈরি করে নিয়ে এসে রাজনৈতিক দলগুলোর ভিতরে বিভাজন সৃষ্টি করছেন। ফলে অপরাপর সুযোগ সন্ধানী যারা, তারা কিন্তু এই রাষ্ট্রের
ষড়যন্ত্র চলমান। আরেকটি জিনিস এখানে প্রসঙ্গক্রমে বলেই নিই আমি, সেটি হচ্ছে দেখেন গতকালকে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান মিস্টার তারেক রহমান উনি বলেছেন যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে 111-এর মতো। খুবই সত্য কথা বলেছেন। আপনি দেখবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মানে আপনার এই যে মিডিয়া, যেটা আমি যদি বলি মেইন স্ট্রিম মিডিয়া, তারাও কিন্তু এটা প্রচার করছে। কি কারণে? আপনি এখানে যে আমি শেষ করছি, আমাকে এই কথাটা শেষ করতে দেন। ন্যারেটিভ তৈরি করছে সেটি হচ্ছে এরকম যে আপনার বিএনপি একটা বড় রাজনৈতিক দল, দৃষ্টি কিন্তু মানুষের সেখানে যাবে এবং তার জিনিসগুলো বলবে যে আপনার এই জায়গাতে গরু চুরি করতেছে, ওই আমি না প্লিজ শেষ করি, ওই জায়গাতে আপনার এই চাঁদাবাজি করতেছে। আমার কথা হচ্ছে আমি যতটুকু দেখেছি সেটি হচ্ছে বিএনপির যারা এই সমস্ত এলিগেশন আসছে, সাধারণ সদস্য থেকে শুরু করে সকল পর্যায়ের পদ থেকে তাদেরকে বহিষ্কার করেছে। নাম্বার ওয়ান, বিএনপি তো রাষ্ট্র ক্ষমতা নাই, রাষ্ট্র ক্ষমতা আছেন আপনি, তাহলে তাদের ব্যাপারে আইনগত আপনি ব্যবস্থা গ্রহণ করছেন না কেন? যদি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে গিয়ে বিএনপি যদি সেখানে বলতো যে এর ব্যাপারে আপনি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না, তখন কিন্তু মিডিয়াতে আপনি প্রচার করেন যে বিএনপি তাকে সমর্থন দিয়ে যাচ্ছে। বরং আমি মনে করি যে 111-এর সময় যে ষড়যন্ত্রটা হয়েছিল একই ষড়যন্ত্র কিন্তু ভিতরে কিন্তু এটি নতুন করে। ধন্যবাদ মশিউর, আমি আপনি সেলিম ভাই এটা আমাকে শেষ করতে, এটা একটু শেষ করতে দেন। 111-এর এই চিত্রটা আপনি নিয়ে আসছেন, ফলে যেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক যে একটি অস্থিতিশীল পরিবেশ, যেটা কিন্তু বাংলাদেশের জন্য বড় ধরনের একটা থ্রেট হবে। এবং আমি মনে করি লাস্ট সেন্টেন্স পজিটিভ বলতে চাই যে এখনো পর্যন্ত সুযোগ আছে প্রফেসর ইউনূস, উনি যেহেতু বাংলাদেশের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছেন, সুতরাং তাকে রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে, ন্যাশনাল রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে রাষ্ট্রের মধ্যে একটা প্রশ্ন করব, সে প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেবেন। সেটি হচ্ছে আপনি জানেন যে একটা ইন্ডিয়ান ন্যারেটিভ আছে, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প, তুলসী গাবার্ড, পল কাপুর এবং সর্বশেষ যেটি রিপাবলিকানদের একটি পত্রিকা আছে যেটা ওয়াশিংটন এক্সামিনার, এবং সকলেই কিন্তু বাংলাদেশের উপরে ব্যাপক চাপ সৃষ্টির চেষ্টা করছে। এক্ষেত্রে বাংলাদেশি করণীয়টা কি? দেখুন, আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি একটা বিষয় বলি। ডক্টর ইউনূস সাহেব গতকালকে নাকি বলেছেন যে ছাত্ররা তাদেরকে অন্ধকার থেকে মুক্তি দিয়েছে। এখন এই কথায়ও যদি বিএনপির সমস্যা থাকে এবং বিএনপি মনে করে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই কথাটুকু বলতে পারবে না, তাহলে আসলে খুবই দুঃখজনক। কারণ এই জুলাই বিপ্লবটা ছাত্রদের নেতৃত্বে হয়েছে, তরুণদের নেতৃত্বে হয়েছে। এবং আপনি এই জুলাই বিপ্লবের যে মহানায়ক নাহিদ ইসলাম, যার মুখ দিয়ে আমরা এক দফার ঘোষণা শুনেছি, সেই নাহিদ ইসলাম উপদেষ্টা হওয়ার পরে প্রথম যে বক্তব্য তিনি দিয়েছেন, প্রথম বক্তব্যে তিনি বলেছেন এই আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিলেও এই আন্দোলনে সমস্ত রাজনৈতিক দল, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এখন তো নাহিদ ইসলামের কথা বলার পরে এখন ইউনূস সাহেব যদি ছাত্রদেরকে নিয়ে বলেন যে ছাত্ররা আমাদেরকে মুক্তি দিয়েছেন, অন্ধকার থেকে মুক্তি দিয়েছেন, তো এই বিষয়টাও যদি আসলে বিএনপি সমস্যার চোখে দেখে, তাহলে তো আসলে খুবই দুঃখজনক। এবং এই সরকার সমালোচনা করতেই পারি, ভুল ধরতেই পারি, কিন্তু আচ্ছা এখন বলুন করণীয়টা কি আমাদের? যে পেশাগুলো ভুল ধরাটা যদি হচ্ছে আমরা আওয়ামী লীগের ভাষা যদি এই সরকারের সমালোচনা করি, তাহলে এটা খুবই দুঃখজনক হবে। এখন দেখুন, এই সরকারের আরেকটা ব্যাপার আছে নির্বাচন নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যদি রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার চায় তাহলে আপনার 26 সালের মাঝামাঝি সময় নির্বাচন হবে, প্রথমার্ধে নির্বাচন হবে, আর যদি অল্প সংস্কার চায় তাহলে 25 সালের ডিসেম্বরে নির্বাচন হবে। এর বাহিরে আসলে ডক্টর ইউনূস সাহেব কিভাবে আসলে তিনি ডিফাইন করতে পারেন যে আসলে আর কি রোডম্যাপ তিনি নির্বাচনে দিতে পারেন? ধন্যবাদ, শেষ করতে হবে। আর জি আরেকটা ব্যাপার হচ্ছে এই সরকারের যে বর্তমান যে অবস্থা, আপনি আরেকটা ব্যাপার বলছেন, ভাই বললেন যে 1990 সালে, আমি 10 সেকেন্ড, যে 1990 সালে ছাত্ররা ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে 90 অভ্যুত্থানের পরবর্তী সময়ে। 90-এর অভ্যুত্থান পরবর্তী সময় ছাত্ররা যদি ভ্যানগার্ড হিসেবে কাজ না করে সেই সময় যদি ছাত্ররা দায়িত্ব নিত, তাহলে এই 2024 সালে এসে এত মানুষকে জীবন দেওয়া লাগতো না। ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে বলেই ছাত্রদলকে এবং এই ছাত্রলীগকে শেখ হাসিনা এবং বিএনপি তাদের দলীয় দাসত্ব হিসেবে দালীয় লেজের ভিত্তির রাজনীতি করে পুরো বিশ্ববিদ্যালয়কে, পুরো বাংলাদেশকে এই জিম্মি করতে পারছে। যদি ছাত্ররা হিসেবে দায়িত্ব নিত, তাহলে গত 16 বছরের সেই দৃষ্টিভঙ্গি থেকে দায়িত্ব নেওয়ার চেষ্টা করছেন। ধন্যবাদ। ব্যর্থ হয়েছে বলে ছাত্র আজকে দায়িত্ব নিতে বাধ্য হয়েছে। তিনজনকে আলোচনা অংশ নেবার জন্য দর্শক, স্বপ্নধারা নিবেদিত গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।